আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা কুইজ 2025-এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আরও ভালো থাকবেন সেটা বলতে পারি, কারণ আজকে চমৎকার দুটো স্কুল রয়েছে আমাদের সাথে যারা দারুণ লড়াই করবে আজ প্রশ্ন উত্তরের এই খেলায়। তো চলুন প্রথমে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সেই দুটো দলের সাথে। মীর আনাফ আহমেদ ফারাবি, নবম শ্রেণী, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। মোহাম্মদ জাহিদুল আসিফ, দশম শ্রেণী, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আদিত্য দে শিশির, দশম শ্রেণী, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আবির হাসান, দশম শ্রেণী, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই নিয়মটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে আমাদের অনুষ্ঠান। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করব, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। আর কুইক কুইজ রাউন্ডে ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না, উত্তর সঠিক হলে পাওয়া যাবে 5 নম্বর করে। যারা আগে বাজার প্রেস করবেন তারা সুযোগ পাবেন আগে উত্তর দেবার। এই হচ্ছে খুবই সহজ নিয়ম। তো চলুন শুরু করি আমরা আমাদের আজকের কুইজ। প্রথমেই বাংলাদেশ বিষয় থেকে প্রশ্ন আসছে পর্দায়। ঢাকার বস্তিগুলোতে শিশুদের দেহে নীরব ঘাতক সীসার বিপজ্জনক মাত্রার উপস্থিতি পাওয়া গেছে 98% দেহে। শিশুর শরীরে সীসার বিপজ্জনক মাত্রা থাকলে বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। শিশুদের শরীর সীসা দ্রুত শোষণ করে এবং তাদের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। প্রশ্ন হচ্ছে, সীসার বিপজ্জনক উপস্থিতি পাওয়া গেলে শিশু কি ধরনের অসুস্থতায় ভুগতে পারে? ইয়েস, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, আপনার উত্তর। যদি শিশুর দেহে মাত্রাতিরিক্ত যদি সীসার উপস্থিতি পাওয়া যায়, তাহলে শিশুদের দেহে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এর মধ্যে অন্যতম হতে পারে মস্তিষ্কে বিভিন্ন ধরনের মরণঘাতী ব্যাধি হতে পারে। তার সাথে ফুসফুসে সীসার উপস্থিতি বেশি হলে তাদের শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি অনেক সময় মরণ ব্যাধির কারণে তারা হয়তো মারাও যেতে পারে, যেটি খুবই ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশে বর্তমানে। আমরা বেশ কিছু অসুস্থতার কথা জানলাম আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে। দেখি রাজারবাগ পুলিশ লাইন, আপনারা কিছু যোগ করবেন কিনা? শিশুদের শরীরে সীসার উপস্থিতি পাওয়া গেলে তাদের শ্বাসকষ্ট, এমনকি রেচনতন্ত্রের সমস্যা বা পরিপাকতন্ত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও রক্তে বিভিন্ন রকমের ইনফেকশনের তৈরি হতে পারে। আচ্ছা, দেখে নিই এইগুলো আমাদের কম্পিউটার কি বলে সব সম্পর্কে। কম্পিউটার বলছে শিশুদের শরীরে সীসা দ্রুত শোষণ করে, তাদের স্নায়ুতন্ত্রের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। মস্তিষ্কের ক্ষতি, স্নায়বিক সমস্যা, বুদ্ধিমত্তার হ্রাস, আচরণগত সমস্যা, স্নায়ুতন্ত্রের ক্ষতি, শারীরিক বৃদ্ধি, বিকাশ ব্যাহত হওয়া, শ্রবণ ও বাকশক্তির ক্ষতি, কিডনি এবং অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। দুদলই একদম সঠিক উত্তর দিয়েছেন, ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে বাংলাদেশ বিভাগ থেকে। দ্বিতীয় প্রশ্নে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ভাস্কর্য, যা 1973 সালে গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তার সড়ক দ্বীপে নির্মিত হয়। ভাস্কর আব্দুর রাজ্জাক এবং তার সহযোগী হামিদুজ্জামান খানের নেতৃত্বে নির্মিত ভাস্কর্যটি 1971 সালের 19 মার্চ জয়দেবপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের স্মৃতি ধরে রাখে, যেখানে হুরমত আলী, মনু খলিফা, কানু মিয়া এবং কিশোর নিয়ামত সহ অনেকে শহীদ হন। এই যে ভাস্কর্যটির ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ভাস্কর্যের নাম কি? না দুদলে কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। ভাস্কর্যটির নাম জাগ্রত চৌরঙ্গি। এটা বেদি সহ 42 ফুট 2 ইঞ্চি উঁচু এবং বেদিটি যেটি নিচে বেদিটি এটি হচ্ছে 24 ফুট 5 ইঞ্চি। ভাস্কর্যটি যেটি সেটি হচ্ছে যে একজন পেশিবহুল মুক্তিযোদ্ধা, তার প্রতিকৃতি। তার ডান হাতে রয়েছে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, তিনি লুঙ্গি পরা, খালি গা,
খালিফা এবং কনক্রিট, গ্রে এবং হোয়াইট সিমেন্ট দিয়ে এটি বানানো হয়েছে এবং ভাস্কর্যের যে বেদি আছে সেই বেদিতে 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3 নম্বর সেক্টরের 100 জন এবং 11 নম্বর সেক্টরের 107 জন শহীদ মুক্তিযোদ্ধার নাম খোদাই করে লেখা আছে। জাগ্রত চৌরঙ্গী এই ভাস্কর্যের নাম। অলরাইট, বাংলাদেশ বিভাগ থেকে শেষ হয়ে গেল দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়, ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এটি ইটালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়ে, এবং এক সময়ে সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। প্রশ্ন হচ্ছে এই মঞ্চ কি নামে পরিচিত? সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। কলোজিয়াম। কলোসিয়াম, আচ্ছা দেখা যাক এটি কলোসিয়াম কিনা। আমাদের কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে এটি হচ্ছে কলোসিয়াম। অ্যাবসলিউটলি রাইট, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। সঠিক উত্তর কলোসিয়াম। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুস তার রাজত্বকালে। আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। গোলাকৃতি ও বহুতল এমফিথিয়েটার হিসেবে বৃহত্তম এই স্থাপনাকে ক্রীড়ায় ব্যবহার করা হতো এবং মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে স্বীয় ক্ষমতা প্রয়োগপূর্বক নিজেকে টিকিয়ে রাখত, সেটাই ছিল খেলা। অনেক সময় কলোসিয়ামে দেখা যেত ক্ষুধার্ত সিংহকে ছেড়ে দেওয়া হতো বন্দীদের সামনে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল রাজারবাগ পুলিশ লাইনের খাতায়। দেখি পরের প্রশ্নে কারা সঠিক উত্তর দিতে পারেন। পরের প্রশ্ন আসছে পর্দায়। 1600 সালের 31 ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে রাজকীয় সনদ লাভ করে এই কোম্পানিটি গঠিত হয়। এই সনদ কোম্পানিটিকে ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যের একচেটিয়া অধিকার প্রদান করে। ভারতীয় উপমহাদেশের বাণিজ্য শুরু করার জন্য ইংরেজরা মুঘল সম্রাটদের অনুমতি লাভের চেষ্টা করে। তৎকালীন সম্রাট জাহাঙ্গীর, যার শাসনকাল ছিল 1605 থেকে 1627, তার আমলে এই প্রচেষ্টা সফল হয়। প্রশ্ন হচ্ছে 1600 সালের 31 ডিসেম্বর ইংল্যান্ডে ব্রিটিশের দরবারে কোন কোম্পানি গঠিত হয়েছিল? সবার আগে আবারও রাজারবাগ পুলিশ লাইন্স। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদিকে আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে তারাও বাজার প্রেস করছেন। আপনাদের উত্তর? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। অ্যাবসলিউটলি রাইট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, আরবানিটোলা এবং রাজারবাগ পুলিশ লাইন্স। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1858 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে বাণিজ্য, প্রশাসন ও উপনিবেশিক শাসনের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইংল্যান্ডের রানীর প্রথম এলিজাবেথের দেওয়া সনদ এই কোম্পানিকে যে অধিকার দিয়েছিল সেটি হচ্ছে সৈন্য সংগ্রহ, এমনকি যুদ্ধ বিগ্রহ করার ক্ষমতাও দিয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিকভাবে মশলা, রেশম, তুলা, চা এসব বিভিন্ন রকম পণ্য বাণিজ্য করার জন্য গঠিত হয়। পরবর্তীতে এটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সেই বিল্ডিং যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস ছিল, যার ছবি আমরা দেখতে পাচ্ছি। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে। আর এর সাথে শেষ হয়ে গেল ইতিহাস থেকে দুটি প্রশ্ন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি ডপলার ক্রিয়া বা ডপলার এফেক্ট, এটা গাণিতিক প্রেক্ষাপটের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে ডপলার প্রভাব কি বা এফেক্টটা কি, এটা কিভাবে পর্যবেক্ষণ করা হয়, কে আমাকে ব্যাখ্যা দিতে পারবে? ইয়েস, আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর? এখানে ডপলার্স লতে বলা হইতেছে যে এখানে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে শব্দগুলো আছে সেগুলাতে সাধারণত কম্পাঙ্ক মানে
বেশি থাকে এবং সেগুলা বেশি দূরত্ব অতিক্রম করে। আর যে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের যে শব্দগুলা রয়েছে সেগুলা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে এবং এরা কম্পাঙ্ক কম থাকে, ফলে এরাও এরাও বেশি দূরত্ব অতিক্রম করে। আর নিম্ন তরঙ্গ যেটা সেটা কম দূরত্ব অতিক্রম করতে পারে। তার ফলে কি হয়, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে যদি আমাকে বুঝিয়ে বলেন যে এটা এক্সাম্পলটা কি হতে পারে একটা। এখন এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, দেখি যে আমরা বাজার দেখছি প্রেস করেছেন এপাশে রাজাবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, তারা কি বলেন? একটি গাড়ি বা একটি বস্তু যখন একটি দ্রুতিতে চলতে থাকে তখন একটি বস্তু বা একটি মানুষের সাপেক্ষে তার যদি কাছাকাছি হয় তাহলে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হয়, এবং যদি এটি দূরে হয় তাহলে সে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হয়। আচ্ছা, খুব ভালো কথা। তার ফলে কি হবে, মানে আমরা এক্সাম্পলটা কি পাবো, মানে ঘটনাটা কি ঘটবে? শব্দের মাত্রার পার্থক্য ঘটবে। কি হবে? একজন আস্তে এবং একজন জোরে শুনতে পাবে। কে জোরে শুনবে, কে আস্তে শুনবে? যে কাছে থাকবে সে জোরে শুনবে, আর যে দূরে থাকবে সে আস্তে শুনবে। আস্তে শুনবে। আচ্ছা, ঠিক আছে। দেখি আপনারা বলছেন যে এটি ডপলার এফেক্ট, তাই তো? দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে অস্ট্রিয়ান পদার্থবিদ ক্রিস্টিয়ান ডপলার 1842 সালে এই তত্ত্বটি প্রথম প্রকাশ করেন। এটা সহজ ব্যাখ্যা হচ্ছে যে তরঙ্গের উৎস যখন পর্যবেক্ষকের দিকে এগিয়ে আসে তখন তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যায় এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, ফলে শব্দের ক্ষেত্রে কণ্ঠস্বর বা হাই পিচ বাড়ে বা আলোর ক্ষেত্রে নীলাভ মনে হয়। আবার যখন উৎস পর্যবেক্ষক থেকে দূরে সরে যায় তখন কম্পাঙ্ক কমে যায়, তরঙ্গের দৈর্ঘ্য বাড়ে, ফলে শব্দ নিচু হয়ে যায়। এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্স যখন দূরে থাকে তখন তার নাম আস্তে আস্তে শুনতে পাই, যখন অ্যাম্বুলেন্স যত আমাদের কাছে আসতে থাকে অ্যাম্বুলেন্সের শব্দটা তত বাড়তে থাকে, তাই না? অর্থাৎ অ্যাম্বুলেন্স এটার যত বেশি কম্পনাঙ্ক বাড়ে এবং তত এটার তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, ফলে শব্দটা বেশি পাই। আবার যখন আমাদেরকে অতিক্রম করে চলে যায়, যত দূরে যেতে থাকে তার কম্পনাঙ্ক কমতে থাকে এবং তরঙ্গ দৈর্ঘ্য আরও বেড়ে যায়, ফলে আস্তে 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 সাউন্ডটা কী হয়ে যায়, চলে যায়, তাই না? ডিফিউজ হয়ে যায়। এই যে পর্যবেক্ষক অর্থাৎ আমার জায়গা থেকে দূরত্বের উপরে ভিত্তি করে আমরা শব্দ বা আলোর এই যে দূরত্বটুকু দেখতে পাই, অনুভব করতে পারি, সেটাকে বলা হচ্ছে ডপলার এফেক্ট, রাইট? দুদলই মোটামুটি সঠিক উত্তর দিয়েছে, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, বিজ্ঞান বিভাগে। দেখি কি আছে আমাদের জন্যে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। কম্পিউটার ভাইরাস, আমরা প্রায় শুনি আমার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে, কিন্তু আমরা জানি যে ভাইরাস তো একটা জীবাণু, তাই না? এবং ভাইরাস ঢুকতে হলে মানবদের ঢুকতে পারে একটা জীবিত কোনো ক্ষেত্রে জীবাণু ঢুকে, তাই না? তাহলে কম্পিউটার তো জীবিত কোনো কিছু না, তাহলে এইটার মধ্যে ভাইরাস ঢোকে কিভাবে? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। কম্পিউটারে ভাইরাস ঢোকে যখন আমরা কোনো নেটওয়ার্ক বা অন্য কোনো কম্পিউটার সাথে কোনো একটা ফাইল শেয়ারে নিই, তখন যদি ওটার মধ্যে কোনো ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যেটা আমরা বলি ওটা যদি থাকে, তাহলে আমরা যেই মুহূর্তে শেয়ার করা ফাইলটা আমাদের কম্পিউটার ওপেন করব, তখন ওই ফাইলটা যখন সক্রিয় হবে তখন ভাইরাসটিও সক্রিয় হয়ে যাবে এবং আমাদের ডেটাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়াও আমরা বিভিন্নভাবে দেখতে পারি, যেমন আমরা যখন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি এগুলা ইউজ করে যখন কোনো তথ্য বা ধরুন কোনো ডেটা বা ফাইল আদান প্রদান করি, তখন সেখানে যদি কোনো ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার থাকে তখন সেগুলো আমাদের কম্পিউটার প্রবেশ করবে এবং আমাদের কম্পিউটার সফটওয়্যারগুলো ক্ষতিগ্রস্ত করবে। আমাদের এখানে আরও বাজার প্রেস করছেন রাজাবাগ পুলিশ লাইন্স। দেখি তারা কি বলে। রাজাবাগ পুলিশ লাইন্স, আপনাদের উত্তর। ভাইরাস হলো একটি সিস্টেম যেখানে কম্পিউটারের সিস্টেমকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি বা নেটওয়ার্কে কোনো কিছু ওপেন করি তখন ভাইরাস আমাদের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নেয় এবং কম্পিউটারের ফাইল বা ডেটা সংরক্ষণ যা করেছি আমরা তা ক্ষতিগ্রস্ত করতে পারে। ভাইরাস কি আসলে, মানে কম্পিউটারের ভাইরাসটা আসলে কি? এটা হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যেটা সাধারণত আমাদের ক্ষতির জন্যই তৈরি করা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কিন্তু অনেক সময় ধরেন কোনো ডিজাইনে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তখনও সেখান থেকে তৈরি হতে পারে। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার সে নিজে ভাইরাস সম্পর্কে কি বলে।
অ্যাবসলিউট রাইট। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম। ভেরি রাইট। ম্যালওয়্যার আপনি যার কথাবার্তা বলছিলেন, যা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে, ডেটা নষ্ট করে বা ব্যবহারকারীর তথ্য চুরি করে। এটা জৈবিক ভাইরাসের মতন কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অন্য ফাইল বা প্রোগ্রামের সাথে নিজেকে সংযুক্ত করে ক্ষতি সাধন করতে থাকে। রাইটলি সেড। ইন্টারনেট, ইমেল, ইউএসবি ড্রাইভ, পাইরেটেড সফটওয়্যার, তাই না, ডিস্ক, এসবের মাধ্যমে এই ভাইরাসগুলো আমাদের কম্পিউটারে ঢোকে এবং যখন আমরা ওই ফাইলটাতে ক্লিক করি সাথে সাথে তখন সেটা অ্যাক্টিভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু ভাইরাস থাকে যে গোপন থাকে, ক্লিক করার পরে অ্যাক্টিভ হয়। কিছু কিছু ভাইরাস থাকে ঢুকেই সে নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যায়। অলরাইট, ভেরি ওয়েল ডান। দুদলই খুব ভালো জানেন কম্পিউটার ভাইরাস সম্পর্কে। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমরা চলে যাচ্ছি পরের বিষয়, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে। সাহিত্য ও সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ প্রামাণ্য চলচ্চিত্র এটি। বিশেষ চলচ্চিত্রকার শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান 1971 সালে নির্মাণ করেন 20 মিনিটের একটি ডকুমেন্টারি। এটি তথ্যচিত্র মুক্তিযুদ্ধের উপরে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা সংঘটিত গণহত্যা, নৃশংসতা এবং বাঙালি জনগণের সংগ্রামের একটি শক্তিশালী দলিল এই ডকুমেন্টারিটি। প্রশ্ন হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্রটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড। আচ্ছা, দেখা যাক রাজাবাগ পুলিশ লাইন, তারাও বাজার প্রেস করেছেন, দেখি তাদের উত্তর কি। স্টপ জেনোসাইড। আপনারা বলছেন স্টপ জেনোসাইড। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে স্টপ জেনোসাইড। ভেরি ওয়েল ডান, অ্যাবসলিউটলি রাইট। এই তথ্যচিত্রের মূল লক্ষ্য ছিল যে বিশ্ব সম্প্রদায়ের কাছে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের চিত্র তুলে ধরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ন্যায্যতা এবং জনগণের সংগ্রামের কথা প্রচার করা। পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা, গণহত্যা, ধর্ষণ, গ্রাম শহর ধ্বংসের দৃশ্য রয়েছে এতে এবং বাঙালি জনগণের প্রতিরোধ, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, শরণার্থীদের দুর্দশা এবং মুক্তিযুদ্ধের পটভূমিতে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগের চিত্র এই ডকুমেন্টারি স্টপ জেনোসাইডে তুলে ধরেছিলেন জহির রায়হান। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে গেছেন 10 নম্বর করে। চলে যাই আমরা শিল্প সাহিত্যের পরের প্রশ্নে, দেখি কি থাকছে। একজন বিখ্যাত সাহিত্যিকের ছবি দেখতে পাচ্ছি, তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক বলা হয়, এমনকি বিশ্ব সাহিত্যেরও তিনি অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচিত। তার দুটো অনবদ্য উপন্যাস হচ্ছে যুদ্ধ ও শান্তি, ওয়ার অ্যান্ড পিস, যেটা 1863 থেকে 1869 সাল পর্যন্ত লেখা হয়েছিল, এবং আরেকটি বিখ্যাত উপন্যাস অ্যানা কারেনিনা, যেটি 1873 থেকে 1877 সাল পর্যন্ত লেখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে আমরা কোন বিশ্ববিখ্যাত সাহিত্যিকের কথা বলছি? দলের কোনো দলেরই মনে পড়ছে না এই রুশ লেখকের নাম। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন লিওভ নিকোলায়েভিচ টলস্টয়, যাকে আমরা সংক্ষেপে লিও টলস্টয় নামে জানি। ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, নাটক, শিশু সাহিত্য, প্রবন্ধ, ডায়েরি, চিঠিপত্র সব মিলিয়ে তার রচনা সমগ্র 90 খণ্ডে বিভক্ত। খ্রিস্ট ধর্মের নামে প্রচলিত তখনকার দিকের বিভিন্ন রকম অসঙ্গতির তিনি সমালোচনা করেছিলেন বলে 1901 সালে রাশিয়ার অর্থোডক্স গির্জা তাকে সমাজচ্যুত করে, বলে যে না, তুমি সমাজে থাকার যোগ্য না, তুমি এইভাবে সমালোচনা করছো ধর্মে। তাকে তখন সমাজচ্যুত করে দেন, কিন্তু তিনি সেগুলো কোনো কিছু পরোয়া করেননি, তিনি তার মতন করে রচনা করে গেছেন। অলরাইট, এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য থেকে প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে, ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের ভূমির বেশিরভাগ হচ্ছে পলল, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে গঠিত। হিমালয় থেকে নদীগুলো বালি,
কাদা ও কঙ্কর বহন করে এনে সমতল ভূমিতে জমা করে। এই প্রক্রিয়া হাজার বছর ধরে চলার ফলে বাংলাদেশের সমতল বদ্বীপ গঠিত হয়েছে। বাংলাদেশের যে ভূমি তার প্রধান 5টি বৈশিষ্ট্য রয়েছে। প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি কি? ইয়েস, আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, দেখি কটা পারেন। এর ভূমি অত্যন্ত উর্বর, তারপর এটি হলো সমতল ভূমি যেটি চাষাবাদের জন্য অত্যন্ত উপযুক্ত। তবে কিছু কিছু অঞ্চলে মানে উঁচু ভূমিও রয়েছে, যেটা আমরা পাহাড়ি অঞ্চলে দেখি, যেমন সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। মানে একটা মানে একদম সবই রয়েছে বাংলাদেশের ভূমিতে, এই যে। আর বাকিগুলো আর তো মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। দেখি পেশে বাজার প্রেস করছেন রাজাবাগ পুলিশ লাইন্স, দেখি আপনাদের উত্তর। প্রধানত এটি পলিময় ভূমি, এটি সমতল ভূমি। এখানে বিভিন্ন ধরনের মাটির উপস্থিতি আছে, এঁটেল, তারপরে একাধিক আরও মাটি আছে। তারপরে এটা হিমালয়, এখানে যে কোনো ফসল খুব ভালো হইতে পারে। আপাতত আচ্ছা, ঠিক আছে। দেখে নিন আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে বাংলাদেশের ভূমির প্রথম বৈশিষ্ট্য হলো এটা সমতল বা বদ্বীপীয় ভূমি। তারপর হচ্ছে পলল মাটি দ্বারা গঠিত উর্বর জমি। এখানে নদী এবং জলাভূমির প্রাধান্য রয়েছে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে কিছু পাহাড়ি অঞ্চল আছে এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন আছে। দুদলই মোটামুটি কাছাকাছি উত্তর দিয়েছেন এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে। ভূগোল বিভাগ থেকে অতি সাম্প্রতিক ঘটনা এটি। এবছরের 30 জুলাই, মাত্র কয়েকদিন আগে, একটি দেশের পূর্ব উপকূলীয় এলাকায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তারা জানিয়েছে এটা, এবং তারা বলছে যে এই ভূমিকম্পটার কেন্দ্রস্থল ছিল দেশটির পেত্রোপাভলোভস্ক কামচাতস্কি শহর থেকে 136 কিলোমিটার বা 85 মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে। দেশটির ক্যামচাটকা উপদ্বীপে কয়েক দশকের মধ্যে এটি সবচাইতে শক্তিশালী ভূমিকম্প। প্রশ্ন হচ্ছে 8.8 মাত্রার ভূমিকম্প মানে ভয়ঙ্কর ব্যাপার। এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো কোন দেশে? দুদলই বাজার প্রেস করছেন। প্রথমে আরবানিটোলা। রাশিয়ায়। আচ্ছা, দেখি রাজাবাগ পুলিশ লাইন্স বলেন। রাশিয়া। রাজাবাগ পুলিশ লাইন্স বলছেন রাশিয়ায়। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে রাশিয়ায়। অ্যাবসলিউটলি রাইট। রাশিয়ায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এবং রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। আমরা যদি ছবিটা খেয়াল করি, কামচাটকা যেখানে ভূমিকম্পটা হলো এবং পূর্ব উপকূল, সেখান থেকে যদি দেখি সরাসরি এই ভূমিকম্পের ফলে যে সুনামি হবে সেটা গিয়ে আঘাত করবে জাপানে আর উপাসে আলাস্কায়। ফলে এই দুটো জায়গাতে সুনামির সংকেত জারি করা হয়েছিল এবং পরবর্তীতে যেটা হয় যে কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের পর এই 3 এবং 6 তারিখে আরও 2টি ভূমিকম্প হয়, 6.4 এবং 6.3 মাত্রা। তো সেই কামচাটকা উপদ্বীপ এটা এখন একটা ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে ভূমিকম্পের এই আগ্রাসনের ফলে। ভেরি ওয়েল ডান। দুদলই একেবারে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন রাশিয়াকে, পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শেষ হয়ে গেল আমাদের ভূগোল বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাচ্ছি বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ বিষয়, খেলাধুলায়। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি। ফিফা র্যাঙ্কিংয়ে অসাধ্য সাধন করেছে বাংলাদেশি নারী ফুটবল দল। 4টি শ্রেয়তর দলের বিপক্ষে অপরাজিত থাকার রেশ হিসেবে এক ধাক্কায় 24 ধাপ উত্তরণ ঘটেছে বাংলাদেশ নারী ফুটবল দলে। বাংলাদেশ হয়েছে বেস্ট ক্লাইম্বার। ফিফা প্রেস বিজ্ঞপ্তিতে হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরই উত্তরণকে আলাদাভাবে তারা উল্লেখ করেছে। কারণ ছিল এটি হচ্ছে যে কোনো দেশের সর্বোচ্চ লাভ দেওয়া। 197 দেশের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অপেক্ষা করছে 100-র মধ্যে টপ 100-এর লিস্টে ঢুকে যাওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে বর্তমানে
বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান ফিফা র্যাঙ্ক কত? সবার আগে বাজার প্রেস করেছেন আরবানি টোলা। 104। 104তম অবস্থানে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। রাজারবাগ পুলিশ লাইন্সও 104। আপনারা বলছেন 104তম অবস্থানে আছে, র্যাঙ্কিংয়ে 104তম অবস্থানে বাংলাদেশের নারী ফুটবল দল, তাই তো? জি। আর 4টা ধাপ পেরোলে পরেই 100তমতে ঢুকে যাবে। দেখা যাক আমাদের দু দলের এই উত্তর 104তম র্যাঙ্কিং সঠিক কিনা। কম্পিউটার কি বলছে? আমাদের কম্পিউটার বলছে একেবারে সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান। এর আগে বাংলাদেশ ছিল 128 নম্বর র্যাঙ্কিংয়ে, সেখান থেকে 24 ধাপ পেরিয়ে গেছে, পেরিয়ে এখন 104 নম্বরে চলে এসছে এবং 80.51 পয়েন্ট যোগ করেছে বাংলাদেশ। এত পয়েন্ট এর আগে কখনো নারী বা পুরুষ কোনো দলই কখনো পায়নি। ভারতও এগিয়েছে, তাদের র্যাঙ্কিং এখন 63। যে মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ, তাদের র্যাঙ্কিং এখন 56 নম্বরে। সুতরাং আমরা যেভাবে বাংলাদেশ নারী ফুটবল দল খেলছে, আশা করছি আগামীতে খুব জলদি তারা টপ 100-এর মধ্যে চলে আসবে। ভেরি ওয়েল ডান। দু দলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। খেলাধুলা বিভাগের শেষ প্রশ্নে চলে আসে, দেখি কি অপেক্ষা করছে। দেখতে পাচ্ছি ক্রিকেট নিয়ে খেলা। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সিরিজ খেলা হয়ে গেল কিছুদিন আগে এবং এই খেলায় ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে পাকিস্তানের বিপক্ষে। একটা দীর্ঘ সময় ধরে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে গেছে, ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি। এবং এখন যারা জিতলো পাকিস্তানের বিরুদ্ধে, এবং শেষ যখন ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল তখন তারা জন্মও নেয়নি, মানে এত আগে তারা জিতেছিল। ইমরান খান সে সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন। সেই 90 দশকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-0-তে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন প্রশ্ন হচ্ছে যে কত বছর পরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ? ইয়েস, আরবানি টোলা বাজার প্রেস করেছেন, আপনাদের উত্তর 34 বছর পর। 34 বছর পর জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। 34 বছর। এদিকে রাজাবাগ পুলিশ লাইন্স তারাও বলছেন যে 34 বছর পর ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে 34 বছর পর। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান আরবানি টোলা এবং রাজারবাগ পুলিশ লাইন্স। 34 বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 202 রানের বড় ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে শাই হোপ, যে ক্যাপ্টেন, তার দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের আগে খেলা সর্বশেষ 10টি ওয়ানডে সিরিজই জিতেছিল পাকিস্তান এবং টানা 11 সিরিজে তারা অপরাজিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে পাকিস্তান। এবং জয়লাভ করার পরে দেখা যাচ্ছে ছবিতে ওয়েস্ট ইন্ডিজের সেই বিজয় উল্লাস, যে 34 বছর পরে পাকিস্তানকে হারিয়েছি, সেই খুশি সেই উল্লাস তাদের চোখে মুখে। ভেরি ওয়েল ডান। দু দলে দিয়েছে সঠিক উত্তর, দু দলে পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। প্রশ্নোত্তরের এই পর্বে আমরা একটু গল্প করতে চাই আমাদের প্রতিযোগী দলের কাছে। প্রথমে আসতে চাই একটু আরবানি টোলা সরকারি উচ্চ বিদ্যালয় আপনাদের কাছে। আরবানি টোলা, আপনাদের স্কুল সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। আমাদের স্কুল সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত 1904 সালে। মানে বলতে গেলে বাংলাদেশের অন্যতম প্রাচীন স্কুলগুলির মধ্যে একটা বলা চলে। যেমন কিছুদিন আগেও 120 বছর পূর্তি আয়োজিত হয়েছিল অনেক বড় করে। আমাদের স্কুলে সাধারণত আমাদের স্কুলের টিচাররা কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ স্বশিক্ষা কার্যক্রমের প্রতি খুবই জোর প্রদান করে থাকে এবং আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে যেন আমরা সবাই অংশগ্রহণ করি। যেমন কিছুদিন আগেও আন্তঃ হাউস খেলা হয়েছিল, তারপর বছরে 2 বার বিনোদন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। আপনি হয়তো জেনে থাকবেন আমাদের স্কুল হকিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে অনেকবার, বর্তমানে রানার্স আপ। এখন আমাদের স্কুলের অনেকগুলা ক্লাব রয়েছে, ডিবেটিং ক্লাবও তার মধ্যে অন্যতম। এর মধ্যে এছাড়া আমাদের স্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আমাদের স্কুলের নাম রয়েছে এবং আমাদের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন সহ পড়ালেখার পরিবেশও খুবই চমৎকার। বাহ, খুবই চমৎকার। আমরা সবাই জানি যে আরবানি টোলা বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্কুল, 1904 সালে যার জন্ম এবং 121 বছর ধরে শিক্ষা প্রদান করে আসছে এই আরবানি টোলা সরকারি উচ্চ বিদ্যালয়। অভিনন্দন আপনাদেরকে।
এত চমৎকার একটা পরিবেশে আপনারা পড়াশোনা করছেন, এতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাদের স্কুলে পরিচালিত হচ্ছে। কি বলছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে সাংস্কৃতিক কার্যক্রম না, খেলাধুলা তো আরবানিটোলা স্কুলের দারুণ সুনাম রয়েছে। ভেরি ওয়েল ডান। আমাদের এখানে আছে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, তাদের সাথে একটু গল্প করছি। আপনাদের স্কুল সম্পর্কে জানতে চাই। রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ 1963 সালে প্রতিষ্ঠিত হয়। এটি এই প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত। আমাদের স্কুলের শিক্ষকরা শুধুমাত্র পড়াশোনায় নয়, বরং নৈতিকতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করেন। আমাদের স্কুলে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, সাধারণ জ্ঞান অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড ইত্যাদি। আমাদের স্কুলে বিভিন্ন রকমের স্পোর্টস ক্লাবও রয়েছে, সংস্কৃতি ক্লাব, আবৃত্তি ক্লাব ইত্যাদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা কি দুজন কোনো ক্লাবের মেম্বার? আমি সায়েন্স ক্লাব ও সাধারণ জ্ঞান। সায়েন্স ক্লাব এবং সাধারণ জ্ঞান এই ক্লাব। আরেকটি ঘটনা হলো আমাদের স্কুল বিতর্কে বিটিভিতে শীর্ষ হয়েছিল। আচ্ছা, আরে বাহ, অভিনন্দন। জি, আপনি? আমি ম্যাথ, জিকে, সায়েন্স ক্লাবে, ম্যাথ, জেনারেল নলেজ এবং সায়েন্স ক্লাব। সায়েন্স ক্লাব, 3টি ক্লাবের সদস্য আপনি? জি। আরে সাব্বাস, খুব ভালো লাগলো আপনাদের স্কুল সম্পর্কে জেনে এবং আপনাদের এই ক্লাব কার্যক্রম সম্পর্কে জেনে। নিশ্চিত যে আপনারা যারা ক্লাব কার্যক্রমের সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই আগামীতে অন্য অনেকের চাইতে অনেক বেশি ভালো করবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। তো চলে যাই আবার আমরা আমাদের প্রশ্নোত্তরের খেলায়। কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর এবং সুযোগ থাকছে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জন্য। তৈরি রাজারবাগ? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন কে? পাস। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914। কিউআর কোড এর পূর্ণ রূপ কি? পাস। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? পাস। পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে? মিশর। চাঁদে শব্দের গতিবেগ কত? পাস। দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের রচয়িতা উইলিয়াম কে? শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। ইতিহাসের জনক বলা হয়? হেরোডোটাস। হেরোডোটাস। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন কে? পাস্তুরাইজেশন। পাস। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914। কিউআর কোড এর পূর্ণ রূপ কি? পাস। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ভারত। পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে? মিশর। মিশর। চাঁদে শব্দের গতিবেগ। মার্চেন্ট অফ ভেনিস নাটকের রচয়িতা? উইলিয়াম শেক্সপিয়ার। ইতিহাসের জনক বলা হয়? হেরোডোটাস। বাংলাদেশের জাতীয় খেলা? হাডুডু। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক? লর্ড কর্নওয়ালিস। এই সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার কাছ থেকে। আমাদের কম্পিউটার বলছে পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন লুই পাস্তুর। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়। কিউআর কোড কুইক রেসপন্স কোড। কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে অনুষ্ঠিত হয়। পিরামিডের দেশ মিশর। চাঁদে শব্দের গতিবেগ 0। মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ইতিহাসের জনক হেরোডোটাস। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। দেখা যাচ্ছে 6টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। অতএব রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পেয়ে যাচ্ছেন 30 নম্বর। এবারে শেষ 1 মিনিট আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। আরবানিটোলা, আপনাদের শেষ 1 মিনিটের জন্য তৈরি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। উদ্ভিদের জীবন আছে কে প্রমাণ করেন? জগদীশ চন্দ্র বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939। এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। বিশ্বের চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার কোনটি? অস্কার। ভাসমান শহর বলা হয় কোন শহরকে? ভাসমান শহর। পাস। কোন মাধ্যমে শব্দের বেগ? কঠিন। গালিভার্স ট্রাভেলস কার লেখা? অর্থনীতির জনক। বাংলাদেশের জাতীয় পশু? সিংহ। সিংহ। বাঘ। বাঘ। সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে? 1857। 1857। উদ্ভিদের জীবন আছে কে প্রমাণ করেন? জগদীশ চন্দ্র বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939। এটিএম এর পূর্ণরূপ? অটোমেটেড টেলার মেশিন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার চলচ্চিত্রে? অস্কার। ভাসমান শহর। কোন মাধ্যমে শব্দের বেগ? কঠিন। কঠিন। গালিভার্স ট্রাভেলস কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। অর্থনীতির জনক বলা হয় কাকে?
অ্যারিস্টটল। বাংলাদেশের জাতীয় পশু? বাঘ। সিপাহী বিদ্রোহ বলা হয়েছিল কত সালে? 1857। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট। দেখি কটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম। উদ্ভিদের জীবন আছে, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বলেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে। এটিএম অটোমেটেড টেলার মেশিন। চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। ভাসমান শহর হচ্ছে ভেনিস, ইটালির ভেনিস। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন পদার্থে গ্যালিভার জনাথন সুইফট। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সিপাহী বিদ্রোহ 1857 সালে। 3টি প্রশ্নের সঠিক উত্তর পাইনি, কিন্তু 7টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। অতএব 35 নম্বর পেয়ে যাচ্ছেন আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। ভেরি ওয়েল ডান। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্নোত্তরের পালা। এবারে জানিয়ে দিই আমাদের সাথে যোগাযোগ করার উপায়। চাইলে আপনারা ফেসবুকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ দিতে হবে কুইজ, পেয়ে যাবেন আমাদের পেজ, এবং সেটা সাবস্ক্রাইব করলে আপনি আপডেট থাকতে পারবেন। যারা আরমানিটোলা এবং রাজারবাগের মতন অংশ নিতে চান আমাদের কুইজের এই অনুষ্ঠানে, তাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনার স্কুল থেকে 2জন কুইজারকে নির্বাচিত করতে হবে। তারপর তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ তাদের অভিভাবকের বিস্তারিত লিখতে হবে আপনার স্কুলের প্যাডে। তারপরে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরহাট, ঢাকা। পাঠিয়ে দিন আপনার আবেদন, অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করেছে। দেখা যাচ্ছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের আদিত্য দে শিশির এবং আবির হাসান দুজনই 10ম শ্রেণীর শিক্ষার্থী, এবং তারা দুজনে মিলে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য সংগ্রহ করেছেন সর্বমোট 115 নম্বর। অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার মীর আহনাফ 9ম শ্রেণীর ছাত্র এবং আসিফ 10ম শ্রেণী, তারা দুজনে মিলে অর্জন করেছেন রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের জন্য সর্বমোট 120 নম্বর। অভিনন্দন রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, অভিনন্দন আপনাদের দুদলকে চমৎকার পারফর্ম করার জন্য। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আজকে আমাদের সময় বিদায় নেবার পালা। আশা করছি আগামী সপ্তাহে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল, আমাদের বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন, তথ্যের সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।